হ্যালো স্টুডেন্ট, সকলকে প্রতিযোগিতা ম্যাগনেট চ্যানেলে স্বাগত। আমি তোমাদের সামনের যে কোর্ট ক্লার্ক এবং গ্রুপ ডি পরীক্ষা রয়েছে তাকে লক্ষ্য করে একটি স্পেশাল জিকে সিরিজে শুরু করেছি। আজকে সেই জিকে সিরিজেরই একটি পরবর্তী ক্লাস। আজকের এই ভিডিওতে আমরা যে প্রশ্নগুলো আলোচনা করব সেগুলো এই সাম্প্রতিক সময়ে যে বিভিন্ন আমাদের পশ্চিমবঙ্গে যে পরীক্ষাগুলো কম্পিটিটিভ এক্সামগুলো হয়েছে সেগুলো থেকেই নেওয়া। এই প্রশ্নগুলোও কিন্তু তোমাদের এই যে কোর্ট ক্লার্ক এবং গ্রুপ ডি পরীক্ষা রয়েছে সেগুলোর জন্য ইম্পর্ট্যান্ট। তার জন্যই এই বর্তমান সময়ে যে তোমাদের মিসলেনিয়াস এক্সাম হয়েছে, ক্লার্কশিপ এক্সাম হয়েছে, ফুড এসআই এক্সাম হয়েছে, বা কলকাতা যে হাইকোর্টের যে পরীক্ষা হয়েছে, এছাড়া প্রিভিয়াস ইয়ারের কিছু হাইকোর্টের প্রশ্ন, এই সমস্ত কিছুকে সমস্ত কিছু এই পরীক্ষাগুলো থেকে যেগুলো ইম্পর্ট্যান্ট প্রশ্ন সেইগুলো আমি আজকে আলোচনা করব। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে, দেখো, আলমগীর নামে কে পরিচিত ছিলেন? শাহজাহান, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব নাকি আকবর? তো এই যে আলমগীর, এই আলমগীর বলা হতো ঔরঙ্গজেবকে। অনেকে আবার একে জিন্দা পীরও বলতেন, এই ঔরঙ্গজেবকে। পরের প্রশ্ন দেখো, পোলিও রোগের কারণ হলো ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া নাকি অ্যান্টিবায়োটিক? দেখো, অ্যান্টিবায়োটিক তো কোনো রোগের কারণই নয়, অ্যান্টিবায়োটিক হলো রোগ সারানোর ওষুধ। তো এর সাথে কোনো অপশানই যাবে না। এরপর দেখো, ব্যাকটেরিয়া, ভাইরাস নাকি প্রোটোজোয়া? তো এই যে পোলিও রোগ হয় এটি একটি ভাইরাস ঘটিত রোগ। তাহলে এটি কোনো রোগের লক্ষণ হলো না, এটি একটি ভাইরাসের কারণে এই রোগটি হয়। এখানে আরেকটি প্রশ্ন ইম্পর্টেন্ট, যে পোলিও রোগের টিকা কে আবিষ্কার করেছিলেন? তো পোলিও রোগের যিনি টিকা আবিষ্কার করেছিলেন তিনি হলেন জোহান সাক। ঠিক আছে, তার নাম হলো জোহান সাক। এটি কিন্তু ইম্পর্ট্যান্ট, যে পোলিওর ভ্যাকসিন কে আবিষ্কার করেছিলেন। পরের প্রশ্ন রয়েছে, দেখো, 2024 সালে G20ভুক্ত দেশের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হলো? এটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং এটি সাম্প্রতিক সময়ে ধরো কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তাহলে এখানে G20ভুক্ত দেশগুলোর যে সম্মেলন এই 2024 সালে অনুষ্ঠিত হলো, সেটি অনুষ্ঠিত হলো ব্রাজিলের রিও ডি জেনেরিও সিটিতে কিন্তু এই G20ভুক্ত দেশগুলোর সম্মেলন রিসেন্ট অনুষ্ঠিত হলো। এরপরে দেখো, এই যে 2024 সালে G20ভুক্ত যে সম্মেলন তার যে থিম ছিল সেটি হলো বিল্ডিং এ জাস্ট ওয়ার্ল্ড অ্যান্ড এ সাস্টেনেবল প্ল্যানেট। এটি ছিল এর থিম। এরপরে দেখো, এই G20ভুক্ত যে সম্মেলন সেটি 2023 সালে আমাদের ভারতবর্ষে হয়েছিল। ভারতবর্ষের কোথায় হয়েছিল? নিউ দিল্লিতে হয়েছিল। নিউ দিল্লির যে ভারত মণ্ডপম রয়েছে সেখানে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। এবং আমাদের ভারতে যে থিম ছিল সেটি ছিল বসুধৈব কুটুম্বকম, বা ইংরেজিতে ছিল ওয়ান আর্থ, ওয়ান ফ্যামিলি, ওয়ান ফিউচার। তো সাথে সাথে এগুলোও কিন্তু খেয়াল রাখবে। আচ্ছা, 2024 সালে, এরপর 2025 সালে G20 যে সম্মেলন সেটি হবে কোথায়? সাউথ আফ্রিকাতে। এটিও খেয়াল রাখবে। এবং 2026 সালে হবে আমেরিকাতে। পরের প্রশ্নে চলে যাই। স্বরাজ আমার জন্মগত অধিকার, এটি কার উক্তি? এটি ফেমাস উক্তি খুব, যে স্বরাজ ইজ মাই বার্থ রাইট। তো এটি হলো বিজি তিলক বা বাল গঙ্গাধর তিলকের উক্তি। এখানে এই যে গোপালকৃষ্ণ গোখলের একটি বিখ্যাত উক্তি রয়েছে, যে আজ বাংলা যা ভাবছে কাল সারা ভারত তাই ভাববে। এটি কিন্তু গোপালকৃষ্ণ গোখলের উক্তি। পরের প্রশ্ন দেখো, শশাঙ্ক কোন অঞ্চলের রাজা ছিলেন? গুজরাট, দক্ষিণ ভারত, মালভূম নাকি গৌড়? তো এই যে শশাঙ্ক, ইনি ছিলেন গৌড়ের রাজা। আর এই গৌড় হলো আমাদের বাংলার অংশ ছিল সে সময়, অবিভক্ত ভারতের এই পশ্চিমবঙ্গের অংশ ছিল কিন্তু এই গৌড়। শশাঙ্কের যে রাজধানী ছিল সেটি ছিল কর্ণ সুবর্ণ বা কাঞ্চনা বলা হতো। কর্ণ সুবর্ণ বা কাঞ্চনা। পরের প্রশ্ন দেখো, পারাদ্বীপ বন্দরটি কোথায় অবস্থিত? লাক্ষাদ্বীপ, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা নাকি তামিলনাড়ু? তো এই যে পারাদ্বীপ বন্দর এটি হলো আমাদের উড়িষ্যা রাজ্যে অবস্থিত। আমাদের পশ্চিমবঙ্গে যে বন্দরটি আছে সেটি হলো হলদিয়া বন্দর, এবং এটি সারা ভারতের একমাত্র বন্দর যেটি নদীতে অবস্থিত। তাহলে এটিও মাঝে মধ্যে প্রশ্ন আসে যে ভারতের একমাত্র নদী বন্দর কোনটি? সেটি হলো হলদিয়া বন্দর।
এবং এটি হুগলি নদীতে অবস্থিত। এছাড়া দেখো তামিলনাড়ুতেও চেন্নাই বন্দর আছে, তুতিকোরিন বন্দর আছে এবং এন্নোর বন্দর আছে। এই 3টে বন্দর আমাদের এই তামিলনাড়ুতেও পাওয়া যায়। পরের প্রশ্ন দেখো, সিপাহী বিদ্রোহের সূচনা সর্বপ্রথম কোথায় হয়েছিল? অপশানগুলো দেখো, কানপুর, ব্যারাকপুর, চিতপুর নাকি মিরপুর। তো সিপাহী বিদ্রোহের সূচনা, সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল? সিপাহী বিদ্রোহ হয়েছিল 1857 সালে। সিপাহী বিদ্রোহের সময় আমাদের যিনি ভাইসরয় ছিলেন, মানে অ্যাকচুয়ালি ভাইসরয় নয়, সিপাহী বিদ্রোহের পর যখন রানী ভিক্টোরিয়ার যে ঘোষণাপত্র এলো, তারপরে ভাইসরয় যে পদ, সেই পদটির সূচনা হয়েছিল। তার আগে পর্যন্ত যেটি বলা হতো সেটি বলা হতো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, বা ভারতের গভর্নর জেনারেল বলা হতো। তো লর্ড ক্যানিং ছিলেন তখন ভারতের গভর্নর জেনারেল। এরপরে দেখো, সিপাহী বিদ্রোহের সূচনা, এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে তার মধ্যে অ্যান্সার হয়ে যাবে ব্যারাকপুর। কেন এখানে ব্যারাকপুর অ্যান্সার হচ্ছে না? ব্যারাকপুরেই সর্বপ্রথম কি হয়েছিল না, সেটি ছিল মার্চ 29, ঠিক আছে, মার্চ 29, 1857 সালে প্রথম ব্যারাকপুরের 34 নম্বর ব্যাটালিয়নের একজন সৈনিক ছিলেন, যার নাম হলো মঙ্গল পাণ্ডে। তিনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন এবং 2 ইংরেজ পুলিশ অফিসারকে তিনি হত্যা করে দিয়েছিলেন, যার ফলে এই দোষে তাকে দোষী সাব্যস্ত করে কিন্তু ইংরেজরা তাকে ফাঁসি দিয়ে দিয়েছিল। তো এখানের অপশানগুলো থেকে ব্যারাকপুর হলো অ্যান্সার। কিন্তু প্রথম সিপাহী বিদ্রোহের পরবর্তীকালে আবার 10ই মে 1857 মিরাট থেকে প্রথম সিপাহী বিদ্রোহের কিন্তু সূচনা হয়েছিল। যেহেতু এখানে অপশানে মিরাট নেই, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ব্যারাকপুর। আর এই সিপাহী বিদ্রোহের সময় তখন যে মুঘল সম্রাট ছিলেন তিনি ছিলেন বাহাদুর শাহ জাফর, এবং এই বাহাদুর শাহ জাফর ইনি ছিলেন শেষ মুঘল সম্রাট। এই সিপাহী বিদ্রোহের পর থেকে ইংরেজরা বাহাদুর শাহকে কী করেছিল, গ্রেপ্তার করেছিল এবং তাকে রেঙ্গুনে পাঠিয়ে দিয়েছিল, এবং ভারতে চিরকালের জন্য যে মোগল সাম্রাজ্য ছিল তার ইতি হয়ে গেছিল, শেষ হয়ে গেছিল। পরের প্রশ্ন দেখো, ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সূত্রপাত হয় সংবিধানের কোন সংশোধন দ্বারা? 72তম, 73তম, 74তম নাকি 71তম? তো পঞ্চায়েতি রাজ ব্যবস্থা এর যে সংবিধানের যখন সংশোধন হয়েছিল সেটি হচ্ছে 73তম সংবিধান সংশোধন দ্বারা, এবং 74তম সংবিধান সংশোধন দ্বারা মিউনিসিপ্যালিটিগুলোর কিন্তু সংবিধান সংশোধন হয়েছিল। পরের প্রশ্ন দেখো, গাজর কোন ভিটামিন গুণে সম্পন্ন? ভিটামিন এ, বি, সি নাকি ডি? তো এই যে গাজর হলো ভিটামিন এ সমৃদ্ধ। ভিটামিন এ যে রাসায়নিক নাম সেটি হচ্ছে রেটিনল। এটিও প্রশ্ন আসে যে ভিটামিন এর রাসায়নিক নাম কি? তো ভিটামিন এর রাসায়নিক নাম হলো রেটিনল। আর এই ভিটামিন এর অভাবে যে রোগগুলো হয় সেটা হচ্ছে অন্ধ হয়ে যায়, দেখতেও প্রবলেম হয়, রাতকানা রোগ হয়, এবং আমাদের যে রড কোষ এবং কোন কোষ থাকে যে চোখের মধ্যে সেগুলোর ক্ষতি করে। পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন রয়েছে, মিনামাটা রোগ কারণ হলো, মিনামাটা রোগের কারণ হলো সালফার, আর্সেনিক, পারদ নাকি ক্যাডমিয়াম? তো এই যে মিনামাটা রোগ এটি পারদ বা মার্কারির কারণে কিন্তু হয়, যেটি আমরা HG দিয়ে প্রকাশ করি। তো এই মার্কারির কারণে বা পারদের কারণে মিনামাটা রোগ হয়। পরের প্রশ্ন, বাক স্বাধীনতার অধিকার যার অন্তর্গত মৌলিক দায়িত্ব, মৌলিক কর্তব্য, মৌলিক অধিকার নাকি পবিত্র অধিকার? দেখো এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে অনেকে এটা থেকে কিন্তু কনফিউজ হয়ে যেতে পারে, মৌলিক দায়িত্ব নাকি কর্তব্য নাকি অধিকার নাকি পবিত্র অধিকার। মনে রাখবে আমাদের যে এই যে বাক স্বাধীনতার অধিকার সেটি একটি মৌলিক অধিকারের মধ্যে পড়ে, বা ফান্ডামেন্টাল রাইট, ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ে। আমাদের 6টি মোট মৌলিক অধিকার রয়েছে, এবং এই যে বাক স্বাধীনতার অধিকার এর যদি আর্টিকেল নাম্বার চাই বা ধারা নাম্বার চাই তাহলে 19 নম্বর ধারার অন্তর্গত আমাদের এই বাক স্বাধীনতার অধিকার কিন্তু বলা রয়েছে। পরের প্রশ্ন, হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? হিন্দু কলেজের প্রতিষ্ঠা, তো হিন্দু কলেজের প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায়।
ইনি ডেভিড হেয়ারের সহযোগিতায় এই হিন্দু কলেজ কলকাতায় প্রতিষ্ঠা করেছিলেন এবং এটি তিনি 1817 খ্রিস্টাব্দে তিনি স্থাপন করেছিলেন। এছাড়া এই রাজা রামমোহন রয় থেকে বেশ কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন আসে, যে ভারতের প্রথম নবজাগরণের মানে প্রতিষ্ঠাতা বা যে ফাদার অফ রেনেসাস ভারতের ক্ষেত্রে, সেটি বলা হয় রাজা রামমোহন রয়কে। এবং এই রাজা রামমোহন রায় 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সভার প্রতিষ্ঠা করেছিলেন, যেটি এই 1830 খ্রিস্টাব্দে সেই ব্রাহ্ম সভা ব্রাহ্ম সমাজ নামে প্রতিষ্ঠিত হয়। এটিও সাথে সাথে খেয়াল রাখবে। পরের প্রশ্ন দেখো, মধ্যযুগের কোন শাসক প্রথম বাজার দর নিয়ন্ত্রণ নীতি চালু করেছিলেন? ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন বলবন, আলাউদ্দিন খিলজি নাকি ফিরোজ শাহ তুগলক? দেখো এরা প্রত্যেকেই, যে চারজন যে অপশানগুলো রয়েছে সবাই হলো দিল্লি সলতনতের সম্রাট ছিলেন। তো প্রথম বাজার দর নিয়ন্ত্রণ নীতি সেটি কিন্তু চালু করেছিলেন আলাউদ্দিন খিলজি। এই আলাউদ্দিন খিলজির দরবারে একজন কবি ছিলেন বা পণ্ডিত ছিলেন, তার নাম হলো আমির খসরু, যাকে হিন্দুস্থানের তোতা পাখিও বলা হয়। আমির খসরুকে হিন্দুস্থানের তোতা পাখি। পরের প্রশ্ন, রেনেসাঁ শিল্পের প্রতিষ্ঠাতা কাকে বিবেচনা করা হয়? ডোনাটেলো, জিওত্তো, মাসাকিও নাকি লিওনার্দো দা ভিঞ্চি? তো এই যে রেনেসাঁ শিল্পের প্রতিষ্ঠাতা যে বিবেচনা করা হয় সেটি হয় লিওনার্দো দা ভিঞ্চিকে। ইনি একজন বিখ্যাত মানে শিল্পী ছিলেন। ইনার আঁকা বিখ্যাত ছবি হচ্ছে মোনালিসা। পরের প্রশ্নে চলে যাই। নিউমিসম্যাটিস্ট হলো যার অধ্যয়ন পাথর ও মুদ্রা, পোড়ামাটি, মুদ্রা নাকি শিলালিপি? তো এই নিউমিসমেটিস্ট এটি হলো মুদ্রার অধ্যয়ন বা যে কয়েন, সে কয়েন নিয়ে যে পড়াশোনা তাকে বলা হয় নিউমিসমেটিস্ট। পরের প্রশ্ন, কোন রাজ্য সম্প্রতি একটি ব্যাপক সামাজিক কল্যাণ প্রকল্প যজ্ঞশ্রী চালু করেছে? বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ নাকি পশ্চিমবঙ্গ? তো এই যে যজ্ঞশ্রী স্কিম এটি আমাদের পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে। তো এই যজ্ঞশ্রী স্কিমটি হলো যে অনগ্রসর জাতি বা তফসিলি এবং আদিবাসী যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে নিখরচায়, মানে কোনো ধরনের কোনো খরচা লাগবে না, সরকারি চাকরির প্রস্তুতি দেওয়ার সুবিধা। তো এখানে যেমন জয়েন্ট এন্ট্রান্স, নিট ইত্যাদির মতো যে প্রবেশিকা পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর এখানে কিন্তু প্রিপারেশন করানো হয়। পরের প্রশ্ন দেখো, সাম্প্রতিককালে কোন ভারতীয় শাটলার বন আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেতাব জয় করেছে? শাটলার মানে হলো যারা ব্যাডমিন্টন প্লেয়ার তাদেরকে। আকর্ষি কাশ্যপ, অস্মিতা চালিয়া, পিভি সিন্ধু নাকি তানভি শর্মা? তো এই যে বন আন্তর্জাতিক যে প্রতিযোগিতা হয়েছিল তাতে খেতাব জয় লাভ করেছে তানভি শর্মা। 14 বছর বয়সী একজন মানে শাটলার, ইনি এই খেতাবটি জয়লাভ করেছেন। পরের প্রশ্ন, লোনার লেক কোথায় অবস্থিত? তামিলনাড়ু, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ নাকি উড়িষ্যা? তো এই যে লোনার লেক এটি হচ্ছে আমাদের মহারাষ্ট্রে অবস্থিত। এটি মনে রাখবে যে লোনার লেক হচ্ছে ভারতের একমাত্র লেক যেটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের দ্বারা সৃষ্টি হয়েছিল। মানে আগ্নেয়গিরি যখন অগ্ন্যুৎপাত হয় তার ফলে একটি বিরাট গর্তের সৃষ্টি হয়ে যায় এবং সেই গর্তে জল জমা হয়ে সেটি একটি লেক মানে তোমার হ্রদের আকার ধারণ করে। তো একমাত্র লেক বা একমাত্র হ্রদ ভারতের যেটি মানে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের দ্বারা কিন্তু এটি সৃষ্টি হয়েছিল। পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্ন রয়েছে, নিচের কোন খেলাটি এজরা কাপের সাথে সম্পর্কিত? পোলো, টেনিস, লন টেনিস নাকি ক্রিকেট? তো তোমাদেরকে এই পরীক্ষায় কিন্তু এই যে খেলা এবং কাপ এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন পরীক্ষাতে বারবার এই প্রশ্নগুলো আসছে। তো এই যে এজরা কাপ এটি পোলো খেলার সাথে কিন্তু সম্পর্কিত। এবং আরেকটি জিনিস জেনে রাখো, পোলো যে খেলা, এই পোলো খেলাতে 4 জন প্লেয়ার থাকে। পরের প্রশ্নে চলে যাই। ভারতের পণ্য ও পরিষেবা কর পরিষদের নেতৃত্বে রয়েছেন। আচ্ছা, এই যে পণ্য ও পরিষেবা কর এটিকে আমরা বলা হয় জিএসটি বা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। তো এই যে জিএসটি এটি প্রথম লাগু হয়েছিল 1 জুলাই 2017 সাল থেকে।
সে সময় ভারতের প্রথম অর্থমন্ত্রী ছিলেন অরুণ জেটলি মহাশয়। আচ্ছা, এই যে জিএসটি এটি সংবিধানের 101তম সংবিধান সংশোধন দ্বারা কিন্তু লাগু হয়েছিল, এটিও কিন্তু খেয়াল রাখবে। এরপর দেখো, এই যে জিএসটি এটির এই যে জিএসটির যে নেতৃত্ব দেন সেটি হলো ভারতের অর্থমন্ত্রী। আচ্ছা, বর্তমানে ভারতের অর্থমন্ত্রী রয়েছেন নির্মলা সীতারামন, এটিও খেয়াল রাখবে। পরের প্রশ্ন দেখো, আর্জেন্টিনার মুদ্রার নাম কি? ডলার, ক্রন, পেসো নাকি সোল? তো আর্জেন্টিনার যে মুদ্রা সেটি হলো আর্জেন্টিয়ান পেসো। যেহেতু আর্জেন্টিয়ান কথাটি নেই, তাহলে পেসো পেসো হচ্ছে এখানে অ্যান্সার। এবং আর্জেন্টিনার যে ক্যাপিটাল বা রাজধানী হলো বুয়েন্স এয়ার্স, এটিও কিন্তু সাথে খেয়াল রাখবে। পরের প্রশ্ন দেখো, ভিতরকণিকা জাতীয় উদ্যান কোন রাজ্যে রয়েছে? পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা নাকি উত্তরপ্রদেশ? তো এই যে ভিতরকণিকা জাতীয় উদ্যান এটি উড়িষ্যা রাজ্যে রয়েছে। উড়িষ্যা রাজ্যে এই ভিতরকণিকা জাতীয় উদ্যান বা ভিতরকণিকা ন্যাশনাল পার্ক ছাড়াও আরেকটি পার্ক রয়েছে, সেটি হচ্ছে সিমলিপাল ন্যাশনাল পার্ক বা সিমলিপাল জাতীয় উদ্যান। আর আমাদের পশ্চিমবঙ্গে তো 6টি ন্যাশনাল পার্ক রয়েছে, এটি আমি আগের ভিডিওতে একবার বলেছি। তো আজ আর এই পার্কগুলো নিয়ে আলোচনা করব না, আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন রয়েছে, ফিফা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1900, 1904, 1920 নাকি 1930? তো ফিফা হলো আমাদের যে ফুটবল খেলা হয় সেই ফুটবল খেলার সর্বোচ্চ তাকে নিয়ন্ত্রণকারী সংস্থা। তো এই ফিফা এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1904 খ্রিস্টাব্দে। এবং এই যে ফিফার হেডকোয়ার্টার এটিও খেয়াল রাখবে, ফিফার হেডকোয়ার্টার হলো সুইজারল্যান্ডের জুরিখ, ঠিক আছে? জুরিখ হলো ফিফার হেডকোয়ার্টার, আর এই জুরিখ হচ্ছে সুইজারল্যান্ডে অবস্থিত। পরের প্রশ্ন দেখো, নাইজেরিয়ার রাজধানীর নাম কি? আলজিয়ার্স, আবুজা, লাগোস নাকি নাইরোবি? আচ্ছা, তো এই নাইজেরিয়ার রাজধানী হলো আবুজা। আবুজা হয়ে গেল অ্যান্সার। আচ্ছা, এইখানে আলজিয়ার্স রয়েছে, আলজিয়ার্স হয়ে গেল আলজেরিয়ার ক্যাপিটাল, আলজিয়ার্স। আর নাইরোবি, এই নাইরোবি হলো কেনিয়ার রাজধানী নাইরোবি। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তর অতিবেগুনি রশ্মিকে পৃথিবী পৃষ্ঠে আসতে বাধা দেয়? স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার নাকি মেসোস্ফিয়ার? তো বায়ুমণ্ডলের অতিবেগুনি রশ্মিকে পৃথিবী পৃষ্ঠে আসতে বাধা দেয় সেটি হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে? স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে অ্যান্সার। তো আমাদের যে বায়ুমণ্ডল সেখানে পরপর 6টি এরকম স্তর রয়েছে, ঠিক আছে? অনেকে 6টি বলে, অনেকে এবার 5টি বলে। সবার নিচে যেটি থাকে সেটি হচ্ছে ট্রপোস্ফিয়ার, তারপরে যেটি থাকে সেটি হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে থাকে মেসোস্ফিয়ার, তারপরে থাকে থার্মোস্ফিয়ার, তারপরে থাকে এক্সোস্ফিয়ার। অনেকে আবার 6টি স্তরও বলা হয়, অনেকে 6টি স্তরও বলে। এখানে আরেকটি স্তর যেটি আয়োনোস্ফিয়ার বলা হয়, অনেকে সেটিকে ধরে 6টি বলে, আবার অনেকে এই থার্মোস্ফিয়ারের সাথে আয়োনোস্ফিয়ারকে ধরে তার জন্য 5টি বলে, ঠিক আছে? তো সবার নিচে যেটি থাকে এটি হচ্ছে ট্রপোস্ফিয়ার। এই অঞ্চলে আমাদের মেঘ, ঝড়, বজ্রপাত, বিদ্যুৎ সব কিছু হয়, তার জন্য একে বলা হয় ক্ষুব্ধমণ্ডল, বাংলাতে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। এবং তারপরে যেটি রয়েছে সেটি হলো স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারে এটি কিন্তু একটি শান্ত, এই এই অংশে কোনো ধরনের কোনো ঝড়, বজ্র, বিদ্যুৎ ইত্যাদি হয় না, যার জন্যে এটাকে বলা হয় শান্ত মণ্ডল। এবং এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়েই আমাদের যে জেট প্লেন রয়েছে সেই জেট প্লেন কিন্তু চলাচল করে। এর সাথে এই স্ট্র্যাটোস্ফিয়ারেই একটি যে লেয়ার রয়েছে যেটি হচ্ছে ওজোন স্তরের লেয়ার। আর এই ওজোন স্তরের লেয়ারেই কিন্তু আমাদেরকে এই পৃথিবীতে সূর্যের যে অতিবেগুনি রশ্মি সেগুলো আসতে বাধা দেয়। এই ওজোন লেয়ার সেই অতিবেগুনি রশ্মিকে কিন্তু শুষে নেয়, যার ফলে পৃথিবী অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা পায়। এটি হলো অ্যান্সার। আচ্ছা, আমাদের এখানে অ্যান্সার চেয়েছে যে কোন স্তর বাধা দেয়, তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার হয়ে গেল অ্যান্সার। আবার অনেক সময় এই প্রশ্নটি একটু ঘুরিয়ে আসে যে বায়ুমণ্ডলের কোন স্তরে আমরা ওজোন যে স্তর সেটি দেখতে পাই, তখনও কিন্তু অ্যান্সার হয়ে যাবে স্ট্র্যাটোস্ফিয়ার। আচ্ছা, পরের প্রশ্ন দেখে নিই। আচ্ছা, তো আজকের মতো আমি 25টি প্রশ্নের আলোচনা করলাম। এই সমস্ত প্রশ্নই তোমাদের সাম্প্রতিক সময়ে বিভিন্ন যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো রয়েছে সেখান থেকে নেওয়া। আগেই তোমাদের ভিডিও শুরুতেই আমি সে কথা বলেছি। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো। আর আমার আগে যে ভিডিওগুলো আমি দিয়েছি সেগুলো যদি এখনও তোমরা দেখে না থাকো তাহলে আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে তোমরা আগের সমস্ত ভিডিওর লিঙ্কগুলো কিন্তু পেয়ে যাবে। আশা করছি তোমাদের এই যে ভিডিওর প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাদের পরীক্ষাতে খুবই হেল্পফুল হবে। তো আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ।